বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ডে এখন যে খেলা চলছে তা কি গণতন্ত্রের নতুন সূর্যোদয় নাকি ক্ষমতার পুরনো মোহ? একদিকে রাজপথে 4,80,00,000 মানুষের হ্যাঁ ভোটের গর্জন, আর অন্যদিকে পর্দার আড়ালে সেই রায়কে নস্যাৎ করার আইনি লড়াই। তারেক রহমান কি সত্যিই সংস্কার চান, নাকি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে পুঁজি করে তিনি কেবল নিজের সিংহাসন পাকা করতে চাইছেন? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব বাংলাদেশের রাজনীতির সেই অন্ধকার দিকগুলো, যেখানে আদর্শের চেয়ে গদি আর জনমতের চেয়ে ব্যক্তিগত স্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারেক রহমানের রহস্যময় দ্বিমুখী নীতি এবং ডক্টর ইউনূসের সরকারের সামনে আসা অভূতপূর্ব এক সাংবিধানিক সংকট। শুরুতেই প্রেক্ষাপটটা একটু ঝালিয়ে নেওয়া যাক। মাত্র কয়েক সপ্তাহ আগের কথা, লন্ডনে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তায় দেশবাসীকে উদ্যত্ত আহ্বান জানিয়েছিলেন যেন তারা জুলাই সনদের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দেন। তিনি বলেছিলেন, এই সনদ দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতে কোনো এক নায়কত্বকে মাথা চাড়া দিতে দেবে না। তার সেই আবেগঘন আহ্বানে সাড়া দিয়ে বিএনপির লাখ লাখ কর্মী সমর্থক ভোট কেন্দ্রে গিয়েছেন, সংবিধান সংস্কারের স্বপ্নে বিভোর হয়ে হ্যাঁ মার্কায় সিল মেরেছেন। ফলাফলও এসেছে অভাবনীয়। ৬৮% মানুষের সমর্থনে জুলাই সনদ পাশ হয়েছে। কিন্তু ঠিক এই জায়গা থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। যখন এই সনদ বাস্তবায়নের সময় এলো, তখনই তারেক রহমান তার আসল রূপটি সামনে নিয়ে এলেন। গত ১৭ ফেব্রুয়ারি সোমবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সালাউদ্দিন আহমদ এক আকস্মিক ঘোষণা দেন। তিনি জানান, তারেক রহমানের নির্দেশে বিএনপির কোনো সাংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। কারণ হিসেবে বলা হয়, এই পরিষদ নাকি সাংবিধানিকভাবে বৈধ নয়। ভাবুন একবার, যে ব্যক্তি নিজে জনগণের কাছে ভোট চাইলেন, সেই ব্যক্তি এখন জনগণের দেওয়া সেই রায়কে বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। এই দ্বিমুখী আচরণ শুধু রাজনৈতিক মহলেই নয়, বরং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক বিস্ময় এবং সমালোচনার জন্ম দিয়েছে। মানুষ বুঝতে পারছে না তারেক রহমান আসলে কোন দিকে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে এক গভীর এবং চতুর রাজনৈতিক হিসাব। তারেক রহমান জানতেন যে জুলাই বিপ্লবের পর দেশের মানুষ আমূল সংস্কার চাইছে। সেই সময় যদি তিনি সংস্কারের বিরোধিতা করতেন, তবে তার জনপ্রিয়তা ধুলোয় মিশে যেত। তাই কৌশল হিসেবে নির্বাচনের আগে তিনি সংস্কারের পক্ষে কথা বলেছিলেন। কিন্তু এখন যখন নির্বাচনে জয় নিশ্চিত হয়েছে এবং ক্ষমতা হাতে এসেছে, তখন তার আর সংস্কারের প্রয়োজন নেই। জুলাই সনদে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার কথা বলা হয়েছে, তা বাস্তবায়িত হলে বিএনপির একচেটিয়া ক্ষমতা খর্ব হবে। আর এটাই তারেক রহমানের আসল ভয়। তিনি চান সেই পুরনো ব্যবস্থা, যেখানে তিনি এবং তার দল একক আধিপত্য ভোগ করতে পারবে। এরপর যা ঘটেছিল তা কেউ কল্পনাও করেনি। তারেক রহমানের এই নীতির বিরুদ্ধে শুধু জামায়াত বা ১১ দলীয় জোট নয়, বরং সাধারণ ভোটাররাও ক্ষোভে ফেটে পড়েছেন। জামায়াতে ইসলামীর নেতারা সরাসরি তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছেন। তারা বলছেন, তারেক রহমান জনগণকে ধোঁকা দিয়েছেন এবং প্রমাণ করেছেন যে তার কথার কোনো মূল্য নেই। খেলাফত মজলিস থেকে শুরু করে জাগবা এবং এনসিপি, প্রত্যেকটি দল এখন তারেক রহমানের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার। এমনকি এনসিপির নবনির্বাচিত সাংসদ সদস্যরা প্রতিবাদ স্বরূপ বিএনপি সরকারের মন্ত্রিসভায় যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে জোট নিয়ে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল, সেই জোটই এখন ভাঙনের মুখে। এই ডামাডোলের মধ্যেই নতুন এক বারুদ যুক্ত হয়েছে হাইকোর্টের একটি রিটের আবেদনের মাধ্যমে। আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ এবং ইউনুস আলী আকন্দ পৃথক দুটি রিট দাখিল করে দাবি করেছেন যে জুলাই সনদের ওপর যে গণভোট হয়েছে তা সম্পূর্ণ অসাংবিধানিক। তাদের যুক্তি হল, অন্তর্বর্তী সরকার কেবল একটি সাংবিধানিক ট্রাস্টি। তাদের কাজ দেশ পরিচালনা করা এবং নির্বাচন দেওয়া। সংবিধান সংশোধন করার ক্ষমতা তাদের নেই। এই রিটের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। অনেকেই সন্দেহ করছেন, এই রিটের পেছনে কি খোদ তারেক রহমানের হাত রয়েছে? কারণ যদি হাইকোর্ট এই গণভোট বাতিল করে দেয়, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের আর কোনো আইনি ভিত্তি থাকবে না। আর এটাই হয়তো তারেক রহমান মনে মনে চাইছেন,
যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয়, কারণ একদিকে যখন গণভোট বাতিলের চেষ্টা চলছে, অন্যদিকে 11 দলীয় জোট এখন ডক্টর ইউনূসের সরকারের কাছে পুনরায় নির্বাচনের দাবি তুলছে। জামায়াত এবং তাদের মিত্ররা অভিযোগ করছে যে 12ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ভোট গণনায় ব্যাপক কারচুপি হয়েছে। তাদের দাবি, অন্তত 50 থেকে 70টি আসনে বিএনপির প্রার্থীদের জেতাতে ফলাফল বিকৃত করা হয়েছে। ঢাকা 13 আসনের উদাহরণ টেনে তারা বলছে, মামুনুল হকের মতো জনপ্রিয় নেতা মাত্র সামান্য ভোটে হেরে যাবেন, এটা অবিশ্বাস্য। যদি ভোট গণনা স্বচ্ছ হতো তাহলে জামায়াত জোট অন্তত 100 থেকে 125টি আসন পেত। ফলে এখন দাবি উঠেছে, এই কারচুপির নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। বর্তমানে বাংলাদেশের রাজনীতি 3টি সমান্তরাল সংকটে বন্দী। প্রথমত, তারেক রহমানের দ্বিমুখী নীতি, যা তার বিশ্বাসযোগ্যতাকে শূন্যের কোঠায় নিয়ে ঠেকিয়েছে। দ্বিতীয়ত, হাইকোর্টে গণভোট বাতিলের আইনি লড়াই, যা 4 কোটি 80 লাখ মানুষের রায়কে হুমকির মুখে ফেলেছে। এবং তৃতীয়ত, 11 দলীয় জোটের পুনরায় নির্বাচনের দাবি, যা বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতাকে তছনছ করে দিতে পারে। এই 3টি সংকটের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার। তারা কি পারবেন জনগণের আকাঙ্ক্ষা রক্ষা করতে, নাকি রাজনৈতিক দলগুলোর এই ক্ষমতার লড়াইয়ে জুলাই বিপ্লবের চেতনা হারিয়ে যাবে? সোশ্যাল মিডিয়ায় এখন তারেক রহমানের পুরনো ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, যেখানে তাকে সংস্কারের পক্ষে কথা বলতে দেখা যায়। মানুষ প্রশ্ন তুলছে, যে নেতা নিজের কথা রাখতে পারেন না, তিনি দেশকে নেতৃত্ব দেবেন কিভাবে? বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, তারেক রহমানের এই সুবিধাবাদী রাজনীতি দীর্ঘমেয়াদে বিএনপির জন্য আত্মঘাতী হবে। কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা রাজপথে রক্ত দিয়েছে কোনো একটি ব্যক্তিকে ক্ষমতায় বসাতে নয়, বরং ব্যবস্থার পরিবর্তন করতে। পরিশেষে একটি প্রশ্ন থেকেই যায়, তারেক রহমান কি সত্যিই বুঝতে পারছেন তিনি কোন আগুনের সাথে খেলছেন? 4 কোটি 80 লাখ মানুষের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কি বাংলাদেশে স্থায়ী শান্তি আনা সম্ভব? নাকি আমরা আবার সেই পুরনো প্রতিহিংসা আর একনায়কত্বের বৃত্তে ফিরে যাচ্ছি? সময় হয়তো এর উত্তর দেবে, তবে বর্তমান পরিস্থিতি বলছে বাংলাদেশের রাজনীতিতে আগামী কয়েক সপ্তাহ হবে অত্যন্ত ড্রামাটিক এবং অমীমাংসিত। ক্ষমতার এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে, জনগণের নাকি রাজনীতিকদের, তা দেখার জন্য পুরো দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনি কি মনে করেন, তারেক রহমানের এই সিদ্ধান্ত কি কৌশলগত, নাকি এটি জনগণের সাথে বড় কোনো প্রতারণা? আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।